হালুয়াধারীর মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। আমি পিয়াল, গোয়েন্দা বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়ের সঙ্গী আর প্রয়োজনে ঢাল। বহু কেসে ওকে দেখেছি ঠান্ডা মাথায় খুনির চোখে চোখ রেখে জিজ্ঞাসা করতে, তুমি কফির কাপটা কোন হাতে ধরেছিলে? কিন্তু এবার যা ঘটল সেটা কফির কাপের গল্প না। এবার বোধিতার সামনে বন্দুক ছিল, সময় ছিল হাতে গোনা সেকেন্ড, আর লক্ষ্য ছিল একটাই, মৃত্যু। কলকাতা শহরের বুক জুড়ে ছড়িয়ে পড়েছে এক ছায়া। কেউ তাকে পরিচয়হীন শত্রু বলে, কেউ বলে শয়তানের দূত। আর এইবার ওর লক্ষ্য শুধু একটা, বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। আমি ছিলাম পাশে, আর আমি চোখের সামনে দেখেছি কেমন করে এক গোয়েন্দার যুদ্ধে নামে, যেখানে ক্লু নেই, বিশ্বাস নেই, শুধু আছে আগুন আর চূড়ান্ত লড়াই। অনেকেই আমাকে চেনে, কারণ আমি সেই ভাগ্যবান যার পাশে দাঁড়িয়ে শহরের এক অদ্ভুত প্রতিভাধর মানুষকে কাজ করতে দেখার সুযোগ হয়েছে। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, যাকে আমরা বুদ্ধিদা বলে ডাকি। কিন্তু আজ আমি যা বলতে চলেছি সেটা কোনো সাধারণ কেস নয়। এটা একটা ঘোষণা যে বোধিদার জীবন এবার কেবল ক্রু আর কফি কাপের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এবার ওর জীবন ঝুঁকির মধ্যে। সবচেয়ে প্রথমে খুন হয়েছিলেন সঞ্জয় মালহোত্রা, একজন নামী ব্যবসায়ী। তারপর একে একে দুজন পুলিশ অফিসার, একটা এনজিওর চেয়ারম্যান, সবাই একইভাবে মারা গেলেন। কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই, কোনো ফুটপ্রিন্ট নেই, শুধু একটা জিনিস থাকে, ছায়া। আহতদের চোখে ভয় ছিল, আর ঠোঁটে ছিল একটা নাম। সে কে? সে কেউ জানে না, পুলিশও না। খবরের কাগজ বলছে অজানা আতঙ্ক কলকাতায়। সেদিন সকালে আমি যখন বোধিদার বাড়িতে ঢুকলাম, তখন ও দাঁড়িয়ে ছিল বারান্দায়, মুখে সিগারেটের ধোঁয়া আর কপালে চিন্তার ভাঁজ। আমি বললাম, বোধিদা, পুলিশের তরফ থেকে আবার ফোন এসেছে। ওরা বলছে আপনি ছাড়া আর কাউকে নিয়ে ভাবতেই পারছে না। ও ধীরে ধীরে ঘুরে তাকালো আর একটাই লাইন বলল, কোন নয় পেয়াল, এটা যুদ্ধ। আর যে আমাকে ডাকছে সে জানে আমি একাই অনেক। আমি বুঝে গিয়েছিলাম শহরের ছায়ার নিচে একটা দানব ঘুমাচ্ছে, আর তাকে জাগাতে হবে। আর সেই কাজ শুরু করলো বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। আমরা সেদিন গিয়েছিলাম লেক টাউনের একটা পরিত্যক্ত গুদামঘর দেখতে। সেখানে খুন হয়েছিল তপন ঘোষ, একজন প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার। তাকে কেউ খুঁজছিল না, কারণ অনেক বছর ধরেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। কিন্তু তার মৃতদেহের পাশে পাওয়া যায় একটা অদ্ভুত জিনিস, একটা জল চিহ্নিত কাগজে লেখা গ্রিক ভাষায় একটা বাক্য, অর্টভিয়াম ইনভেটনিয়াম অর্থভ্যাসিয়াম। অর্থ, আমি পথ খুঁজে নেব, না হয় নিজের পথ তৈরি করব। আমি চমকে উঠেছিলাম, কিন্তু বোধিদা তখন দাঁড়িয়ে সেই কাগজটা হাতে নিয়ে এক মনে তাকিয়েছিল। এক সময় বলল, খেলা শুরু হয়েছে পেয়াল, ওর ভাষা বোঝা গেছে, এবার ওর ছায়া ধরতে হবে। ঠিক তখনই ঘটে যায় প্রথম আঘাত।
আমাদের গাড়ি ফিরতে না ফিরতে বদিদার বাড়িতে বোমা হামলা। না, কেউ হতাহত হয়নি, কারণ বদিদা আগেই আমাকে বলেছিল, আজ রাতে বাইরে থাকিস, আমার বিশ্বাস কেউ আসবে আমার না থাকার সুযোগ নিতে। এবং ঠিক তাই হলো। পুরো বাড়িটার একাংশ ধ্বংস হয়ে গেল। জানলার কাঁচ উড়ে গিয়ে পড়ল রাস্তায়। পুলিশ এলো, মিডিয়া ছুটে এলো, কিন্তু তার আগেই বদিদা আমাকে ডেকে বলল, ওরা ভাবছে আমি ভয় পেয়ে গেছি, ভুল করলো, এবার আমি আসব, যেমন আমি চাই, আগুনে জ্বলে উঠবে সেই ছায়া। পরদিন আমরা পৌঁছে গেলাম ফোর্ট উইলিয়াম সংলগ্ন এক গোপন আর্মি আর্কাইভে। সেখানে ছিল সেই তপন ঘোষের পুরনো ফাইল, যার মধ্যে একটা ক্লু ছিল। একজন মারাত্মক প্রতিভাধর কিন্তু মানসিকভাবে বিকৃত স্নাইপার, যার নাম রুদ্র, কোডনেম ব্ল্যাক সার্পেন্ট। বধিদা নিচু গলায় বলল, আমি রুদ্রকে চিনি না, কিন্তু ও আমাকে চিনবে, কারণ এবার আমি আসছি সরাসরি ওর খেলার মাঠে। আমরা তখন শিয়ালদা স্টেশন এলাকায়। বধিদা আমাকে আগেই সাবধান করে দিয়েছিল, ছায়ার পেছনে ছুটতে গেলে তোর নিজের ছায়াও তোকে ফাঁকি দিতে পারে, তাই চোখ খোলা রাখিস। আজ থেকে কেউ কেউ আমাদের ছদ্মবেশে খুঁজে বের করতে চাইবে, আমরাও ছদ্মবেশেই ঢুকবো ওদের জগতে। সেই রকম এক ছদ্মবেশ নিয়ে আমরা ঢুকেছিলাম স্টেশনের বাইরে এক পুরনো হোটেলে। বধিদা তখন একজন নবীন সাংবাদিক, আর আমি তার ক্যামেরাম্যান। হোটেলটার নাম ছিল হোটেল রাজদূত, যা একসময় ভারত সরকারের গোপন নজরদারির তালিকায় ছিল। ঘরের ভেতরে আমরা খুঁজে পেলাম একটা প্রাচীন টাইপরাইটার, আর পাশে একটা মেমো, পথিক, তোমার সামনে আয়না, কিন্তু যা দেখছো তা তুমি নাও। বদিদা হাসলো, ওরা খেলতে জানে বিয়াল, কিন্তু ভুল করে ফেলেছে। আমি এই আয়নার পেছনের ছায়া পড়তে পারি। আমরা হোটেল মালিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সেই লোকটা মুখে যতটা বিনয়ী, চোখে ছিল ততটাই আতঙ্ক। আস্তে করে বলল, স্যার, কাল রাতে এক লোক এসে একটা ঘর চাইছিল, কিন্তু সে কার্ড না দিয়ে বলল, আমি অতিথি নই, আমি হুঁশিয়ারি। তারপর সে একটা সিগারেট ফেলে গেল টেবিলে। সেটাতে লেখা ছিল RS-47। আমার ঠোঁট শুকিয়ে এলো। RS-47 হলো সেই অস্ত্রের কোড যেটা 5 বছর আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW গোপন মিশনে হারিয়ে গিয়েছিল, আর তার মূল সন্দেহভাজন ছিল রুদ্র। ঘর থেকে বেরিয়ে বদিদা হঠাৎ থেমে গেল। তার চোখ দুটো ক্ষীণভাবে চকচক করছিল। পেয়াল, আমরা যতদূর ভেবেছি খেলা তার থেকেও গভীর। রুদ্র শুধু একজন আততায়ী নয়, ও একজন কন্ডাক্টর। পুরো একটা ছায়া অর্কেস্ট্রা চালাচ্ছে। আর এই ছদ্মবেশের খেলার ভিতরে এমন কেউ আছে যাকে তুই আর আমি চিনি, খুব ভালো করে চিনি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে কে? তুই চিনবি ঠিক সময়। এখন থেকে কেউ কারো ওপর বিশ্বাস করতে পারবি না, এমনকি আমি তোর বদিদা, এটাও হয়তো শুধু ছায়া। আমি চুপ করে গেলাম, কিন্তু এক মুহূর্তে জানলার বাইরে একটা মুখ দেখি। একটা কালো হুডি পরা লোক, চোখে লাল রঙের চশমা। তার মুখে ছিল অদ্ভুত একটা হাসি।
আমরা দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু তখন সে উধাও। সে জায়গায় পড়েছিল একটা সাদা চিরকুট, যেটা রক্তে ভেজা। তাতে লেখা, ক্যাচ মি ইফ ইউ ক্যান, মিস্টার চ্যাটার্জি। আর আমরা তখন কলকাতার বুকে একটা পুরনো ভেঙে পড়া গুদাম ঘরে, ঠিক গোয়ালিয়র ঘাটের পাশে, যেখানে একসময় অস্ত্র লুকিয়ে রাখা হতো স্বাধীনতা সংগ্রামীদের। এই গুদাম ঘরেই আমরা বদিদার তৈরি করা ফাঁদে ঢুকতে যাচ্ছি। আর সেই ফাঁদে পড়ার কথা একজনের, রুদ্র। বদিদা আমাকে আগেই বলেছিল, পেয়াল, বাঘকে ধরতে গেলে আগে নিজের গন্ধ ঢাকতে হয়, কিন্তু আমি বাঘের পিছু ছাড়ব না, কারণ আমি জানি ওর থাবার ছাপ কোথায় কোথায় পড়েছে। তবে এ ফাঁদ শুধু বুদ্ধির নয়, সাহসেরও। আর বধিদা এখানে খেলার মাঠ তৈরি করেছেন। আমরা হোটেল রাজদূতের এক কর্মচারী কিশোর দাসকে কাজে লাগিয়েছিলাম। সে রুদ্রের পুরনো চেনা, একসময় ওর জন্য কিছু প্যাকেট পৌঁছে দিত। বদিদা কিশোরকে দিয়ে মেসেজ পাঠালো, গুদাম ঘরের পিছনে যা ও রেখে গেছে সেটা উদ্ধার করতে কেউ আসবে আজ রাত 1টার সময়। ঠিক সেই প্ল্যান মতোই আমরা ক্যামেরা, রেকর্ডার, বুম স্পাই মাইক্রোফোন সব জায়গায় সেট করে ফেললাম। একটা চাঁদের আলো ছায়া ঘর, তার মাঝখানে একটা পুরনো ট্র্যাঙ্ক, ফাঁদের খাঁচা। রাত 12:58। আমার বুক ধরপড় করছিল। আমরা গুদামের উপরের ফ্লোর থেকে নিচে তাকাচ্ছিলাম। ঠিক রাত 1:02, একটা ছায়া মূর্তি ঢুকলো, কালো প্যান্ট, হুডি, মুখ ঢাকা। সে এলো ধীরে ধীরে, ট্রাঙ্কের দিকে এগোলো। বদিদা কানে কানে ফিস ফিস করে বলল, পেয়াল, শ্বাস বন্ধ করে রাখ, ও যদি সন্দেহ করে সব শেষ। আমি নিজের নিঃশ্বাস টিপে রাখলাম। লোকটা নিচু হয়ে ট্রাঙ্ক খুলল, আর ঠিক সেই মুহূর্তে লোকটা ছিটকে পড়ল পিছনে। তাকে পিছন থেকে আলো ফেলে ধরতেই দেখি সে রুদ্র নয়, একজন অজানা ছেলে, যাকে রুদ্র পাঠিয়েছিল পরীক্ষা করতে। তার মুখে রক্ত, কিন্তু সে হাসল। তোমাদের বুদ্ধি মন্দ নয়, কিন্তু রুদ্র এক ধাপ আগেই থাকে। সে কিছু বলার আগেই হঠাৎ দুটো বাইক আসে আর ছেলেটাকে তুলে নিয়ে চম্পট দেয়। আমরা কিচ্ছু বলতে পারি না। বুদ্ধিদা শুধু জানলার বাইরে তাকিয়ে থাকেন। পেয়াল, বাঘকে ফাঁদে আনতে পারিনি, কিন্তু ওর থাবার আচরটা এবার স্পষ্ট পেলাম। এখন শুরু হবে বাঘের শিকার। এবার আমরাও খেলবো ছায়ার মতো। আর এখনই যেতে হবে উত্তরবঙ্গ। রুদ্রের ছায়া ওখানেই যাচ্ছে। বধিদা আর আমি তখন উত্তরবঙ্গগামী এক রাত্রির ট্রেনে। গন্তব্য চাকুয়া, কোচবিহার জেলার এক নির্জন পাহাড় ঘেরা ছোট্ট শহর। সেখানে গত 2 মাসে 3টা রহস্যময় খুন হয়েছে, আর সবগুলোই সঙ্গেই যুক্ত একজন, কার্তিক সেন, চাকুয়ার প্রাক্তন ডিএসপি, এখন অবসরপ্রাপ্ত। পেয়াল, কার্তিক সেন একসময় কিংবদন্তি ছিলেন, কিন্তু এখন উনি যেন অন্ধকারে ঢেকে আছেন। যাকে সবাই একসময় দেবতা বলতো, এখন তাকে সবাই ভয় পায়। আমার গায়ে কাটা দিচ্ছিল। কার্তিক সেন
নিজেই ফোন করেছিলেন বদিদাকে, বলেছিলেন এই খুনগুলো আমি বুঝি না, কিন্তু যে লোকটা করছে সে মানুষ না, আমি চোখে দেখেছি ওকে, সে একটা দানব। আমরা যখন পৌঁছলাম তখন চারদিক কুয়াশায় ঢাকা। কার্তিক সেনের বাড়ি একদম শহরের বাইরে, পাহাড়ের কোলে। একটা পুরনো ব্রিটিশ বাংলো, চারপাশে হেনরি মর্গান স্টাইলের হাওয়া। দরজা খুললেন এক বৃদ্ধ, সাদা চুল, মোটা গলা, চোখে লাল রক্তজল। কার্তিক সেন। সে আমাদের বসালো একটা কাঠের দোতলা ঘরে। চা আনলেন এক বয়স্ক পরিচারিকা, যার নাম জামিলা বেওয়া। কার্তিক সেন চুপ করে বসেছিল কিছুক্ষণ, তারপর হঠাৎ, আপনি বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়? হ্যাঁ, আমি জানি আপনি রুদ্রের পেছনে আছেন, কিন্তু জানেন কি, রুদ্র একা নয়, ওর পেছনে একটা গোষ্ঠী আছে যারা মানুষকে পুতুল বানায়। আর আমি একবার তাদের খাঁচায় ঢুকেছিলাম 7 বছর আগে এক অপরাধের তদন্ত করতে গিয়ে। আমি প্রথম দেখি ওকে, একটা মুখ, একটা ছায়া, কিন্তু চোখ চোখ ছিল জ্বলন্ত। আমি গুলি চালাই, কিন্তু ও হেসে চলে যায়। তারপর শুরু হয় মৃত্যু। কার্তিক সেনের গলাটা ধরা পড়ে গেল। সে বলল, হ্যাঁ, আমি জানি রুদ্র আবার ফিরেছে, ও আমাকে শেষ করতে আসবে, কিন্তু এবার আমি একা মরতে চাই না। আমি চাই আপনি ওকে খুঁজে বের করুন, কারণ আপনি বুদ্ধিতে খেলেন আর আমি অস্ত্র নিয়ে। বদিদা এক মুহূর্ত চুপ থেকে বলল, আপনি এবার যা দেখবেন তা বাস্তব না হ্যালুসিনেশন, সেটা বোঝার জন্য আপনি আমার সঙ্গে খেলবেন তো কার্তিক বাবু? কার্তিক সেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাতে তখন একটা পুরনো ব্রিটিশ রিভলভার। সে বলল, হ্যাঁ, আমি আবার খেলতে এসেছি চট্টোপাধ্যায়। দানব এবার আমার গুলির সামনে পড়বে। এভাবেই শুরু হলো এক অসম লড়াই। একদিকে বোধিসত্ত্ব, তার বিশুদ্ধ বিশ্লেষণী মস্তিষ্ক, অন্যদিকে কার্তিক সেন, পুরনো দিনের অ্যাকশন হিরো। সে সত্যি দানবের মুখোমুখি হয়েছে। চাকুয়ার সেই পাহাড়ি বাংলোর ঘরে তখন নিশুতি রাত। কার্তিক সেন চুপচাপ বসে আছেন, চোখে কেমন অদ্ভুত আতঙ্ক। আর বদিদা হাঁটছে এদিক ওদিক, সামনে একটা ম্যাপ খুলে রেখেছে। আমার বুকের ভিতর তখন কেমন জানি ধক ধক করছে। বদিদা হঠাৎ বলে উঠল, পেয়াল, যেসব খুন হয়েছে সেগুলোর লোকেশন আর টাইমিং খেয়াল করেছিস? সবগুলোর মাঝে একটা অদৃশ্য বৃত্ত আঁকা আছে। এ যেন কেউ গাণিতিক ক্যালকুলেশন করে খুন করছে। আমার মাথা চক্কর দিল। তুমি বলছো এ কেউ সাধারণ খুনি না? পেয়াল, হে এক সাইকোলজিক্যাল শিকারে, যাকে থামানো যাবে না যদি তার লজিকটাই না ধরা যায়। ঠিক তখনই ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁয়েছে। একটা দারুণ শব্দ হলো বাইরের বারান্দায়। গড়ার টেনে কিছু একটা ঢুকেছে, ঝড়ের মতো আওয়াজ। আমি ছুটে গেলাম জানলার পাশে। দেখি কার্তিক সেনের খামারের গেটের সামনে একটা লাল রঙে মোড়া বাইক দাঁড়িয়ে, আর কেউ একজন তড়িঘড়ি একটা চিঠি রেখে ছুটে পালিয়ে গেল। আমরা ছুটে গিয়ে দেখি সেই চিঠিটা মোটা একটা খাম, তার উপরে শুধু একটা লাইন, যদি সত্য জানতে চাও কাল ঠিক ভোর 5টায় ড্রাগন গুহায় এসো, একা। কার্তিক সেনের গলাটা শুকিয়ে গেল। সে বলল, ড্রাগন গুহা? ওই গুহাতে আগে কালী পুজোর সময় বলি হতো। আমি শপথ করে বলছি ওইখানে কিছু একটা আছে। আমার তিক্ত অতীত ওখানে লুকিয়ে আছে। বদিদা সেই খামের ভিতরটা খুলে আবার কিছু নোট পেল, একটা ম্যাপের টুকরো, একটা পুরনো কয়েন, আর একটা গন্ধ, লবঙ্গ আর বার্ন্ট কাঠের। বদিদা এক টানা বলে যেতে লাগলো, পেয়াল, খুনির হাতে পেশাদারিত্ব আছে, সে শুধু ভয় দেখাচ্ছে না,
একটা ক্লু দিয়ে আমাদের কোথাও টানছে। ও চায় আমরা যাই, কিন্তু ও জানে না আমরাও জানি বিপদের ভিতরে লুকিয়ে থাকে সবচেয়ে স্পষ্ট ক্লু। আমরা রওনা দিলাম ড্রাগন গুহার দিকে। কার্তিক সেন শেষ মুহূর্তে বলল, এই চট্টোপাধ্যায়, যদি ফিরে না আসি তাহলে আমার ঘরের নিচে রাখা কাঠের বাক্সটা খুলবে, ওতেই আছে শেষ সত্য। বদিদা মৃদু হেসে বলল, কার্তিক বাবু, আমি মরে যাওয়া লোকদের উপর ভরসা করি না। আপনি ফিরবেন, কারণ আপনি ভয় পান, আর ভয় মানুষকে বাঁচতে শেখায়। আমরা যখন পৌঁছলাম গুহার সামনে, চারপাশে চুপচাপ, একটাও পাখির ডাক নেই। গুহার মুখটা ছিল যেন বিশাল ড্রাগনের মতো হা করে আছে, আর ভিতরে ছিল অন্ধকার, আতঙ্ক আর ক্লু। গুহার মধ্যে ঢুকেই বোঝা গেল এটা ফাঁকা নয়, কেউ ছিল এখানে কিছুক্ষণ আগে। চারদিকে টর্চের আলো ফেলছি, আর বদিদা নিচু স্বরে বলছে, উনি চাইছে আমরা একটা নির্দিষ্ট পথে এগোই। এই গুহা শুধু ছদ্মবেশ নয়, এটা তার তৈরি করা একটা টাইম ট্র্যাপ। আমি ভয় পেলেও মুখে কিছু বললাম না। গুহার দেয়ালে আগুনে পোড়া একটা লেখা, রক্তের মতো লাল রঙে আঁকা ছিল, 24 ঘন্টা, এরপর সব শেষ। আমরা উঠে এলাম বাইরে। গুহার মুখে গাড়ি ছিল না। কার্তিক সেন উধাও। বদিদার মুখটা কঠিন হয়ে উঠল। তারপর সে বলল, এইবার খেলাটা শুরু হচ্ছে। আমাদের হাতে মাত্র 24 ঘন্টা আছে। এর মধ্যেই খুনিকে ধরতে হবে, না হলে আরও মৃত্যু হবে। হয়তো কার্তিক সেন, হয়তো আমরাও। আমরা ফিরে এলাম বাংলোতে। সেই রাতেই বদিদার সব কাগজপত্র, ক্লু, ম্যাপ, নোট একসাথে টেনে আনলো। সে একটা টাইমার সেট করলো, ঠিক 24 ঘন্টা। আমি জিজ্ঞেস করলাম, এত চাপের মধ্যে মাথা কিভাবে ঠান্ডা রাখো? বদিদা পাইপে সুপ টান দিয়ে বলল, কারণ আমি জানি সময় একমাত্র বস। কিন্তু খুনি ভুল করছে। সে ভেবেছে ওর সময় আছে, কিন্তু এবার সময়টা আমার। হঠাৎ একটা ফোন এলো, অজানা নাম্বার থেকে। আমি রিসিভ করলাম। ও পাশে রোবোটিক ভয়েস, খেলা শুরু হয়েছে। বাংলোর মধ্যে একটা ঘুড়ির পিছনে ক্লু আছে, খুঁজে নাও, সময় কম। ঘড়ি? কোন ঘড়ি? আমরা ছুটে গেলাম বাংলোর ডাইনিং রুমে রাখা পুরনো গ্র্যান্ডফাদার ক্লকের দিকে। তার পিছনে খোলার মতো প্যানেল ছিল। খুলতেই বেরোলো এক সাদা খাম। তার ভিতরে একটি লাইন, সত্য জানলে শেষ হয়ে যাবে সব। তাই চুপ করে থাকো বা মরো। বদিদা খামে লেগে থাকা ধুলো, কালি, গন্ধ সব পরীক্ষা করে বলল, এইবার বুঝলাম খুনি আমাদের যা দেখাতে চাইছে তার চেয়েও বড় কিছু সে লুকিয়ে রেখেছে। কার্তিক সেন এর সঙ্গে জড়িত, কিন্তু একা নয়। আর এ বাংলোতে কেউ একজন আছে যাকে আমরা এখনো দেখিনি। ঠিক তখনই খাটের নিচ থেকে একটা শব্দ হলো। আমি ফ্ল্যাশ লাইট মারতেই দেখি একজোড়া চোখ, লালচে, আতঙ্কিত। আমরা টান দিয়ে বের করলাম একটা কিশোর, প্রায় 12-13 বছরের। সে কাঁপতে কাঁপতে বলল, আমি এই সব দেখেছি, কিন্তু ও বলেছে যদি কাউকে বলি আমার বাবাকে মারবে। বদিদা হাঁটু গেড়ে বসে বলল, তোর নাম কি রে? বিরাজ। তুই কোথা থেকে এলি?
আমি কার্তিক সেনের নাতির বন্ধু। আমি জানি ওদের মধ্যে কি হয়েছে, কিন্তু ও আমাকে লুকিয়ে রেখেছে, বলেছে কেউ যেন জানতে না পারে। বিরাজের কথায় বেরিয়ে এলো পুরনো এক সত্য, কার্তিক সেনের এক গোপন চুক্তি, একটা অসমাপ্ত প্রতিশোধ, আর একজন লোক যার নাম এখনো কেউ বলেনি। বথিদা টাইমারের দিকে তাকিয়ে বলল, বাকি আছে মাত্র 12 ঘন্টা। খুনি আর ক্লু নয়, এবার মুখোমুখি হওয়ার সময়। রাত তখন 1টা, টাইমারের শেষ ঘন্টা বাজছে। 23 ঘন্টা 55 মিনিট পেরিয়ে গেছে, এখন হাতে মাত্র 5 মিনিট। আমি আর বধিদা ফিরে এলাম সেই গুহার দিকে। তখনও বিরাজ বাংলোতেই নিরাপদে। বধিদার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আমি বললাম, বধিদা, তুমি জানো তো উনি কে? সে বলল না কিছু, শুধু হাঁটছিল সামনে। তার চোখে সেই চেনা কনফিডেন্স, যে চোখ বলে, এবার সত্য পালাতে পারবে না। গুহার ভিতর ঢুকতেই আমরা দেখতে পেলাম এক আলো আধারির মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। চুল সাদা, হাতে সিগার, গায়ে কোট। কার্তিক সেন, কিন্তু তার চোখে সেই শীতলতা নেই, ভয়ে কাঁপছে। তার সামনে আরেকজন লোক, কালো কাপড়ে ঢাকা মুখ, হাতে রিভলভার। আমাদের তাক করে বলল, তোমরা খুব চালাক, কিন্তু এত সহজে খেলা শেষ হয় না। কার্তিক মরবে, এরপর তোমরা। বদিদা হঠাৎ সামনে এগিয়ে গেল, তারপর বলল, তুই একটা ভুল করেছিস। সত্যকে ধোকা দেওয়া যায়, কিন্তু সত্যকে শেষ করা যায় না। খুনি হেসে উঠল। তাহলে শোনো, সত্যটা এটাই, কার্তিক আমার বাবাকে ঠকিয়েছিল, আমি তার বদলা নিচ্ছি। বদিদা শান্ত গলায় বলল, বাবার নাম বল, কে তিনি? খুনি কিছু বলল না। বদিদা বলল, তার নাম সুরজিৎ পাল, এই বাংলোর পুরনো ম্যানেজার। আর তুই হলি তার ছেলে শুভ্র পাল। আমি জানতাম, কিন্তু প্রমাণ দরকার ছিল, আর সেটা দিয়েছে বিরাজ। এখন রেকর্ডিং চালু আছে। খুনি থমকে গেল, তার চোখে অবিশ্বাস। ঠিক তখনই গুহার পিছনের গর্ত থেকে বেরোলো আরও 2জন, স্থানীয় পুলিশ অফিসার এবং কার্তিক সেনের ছেলে। বদিদা বলল, তুই গেম খেলেছিস, এবার আমার পালা। আমি ক্লু পড়েছি, টাইমার চালিয়েছি, কিন্তু সব শেষে সত্যটাই জিতেছে। তুই এবার গ্রেপ্তার। খুনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পুলিশ ধরে নিয়ে গেল তাকে। আমি বললাম, বদিদা, এটা অবিশ্বাস্য ছিল। তুমি টাইমার ফেলে আমাদের একটা ফাঁদে ফেলেছিলে। বদিদা হেসে বলল, খেয়াল, যখন সময় কম তখন মাথা ঠান্ডা রাখতে হয়, কারণ খুনির সবচেয়ে বড় ভয় সত্য উন্মোচিত হওয়ার সময়। পরদিন সকালে আমরা ফিরে এলাম কলকাতায়। কফির দোকানে বসে আমি বদিদাকে বললাম, তুমি কি কখনো থামবে না? সে এক চুমুক দিয়ে বলল, সত্য থামে না বেয়াল, আমি শুধু তার অনুসারী।